এবার অভিনব এক দুর্গাপুজো হতে চলেছে কলকাতার রুবি হাসপাতালের কাছে। পুজোর উদ্যোক্তা অখিল ভারত হিন্দু মহাসভা। দলের রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী দিগদর্শন চ্যানেলকে জানিয়েছেন, ষষ্ঠীর বোধনের পর প্রতিমা সপরিবারে এক সুসজ্জিত যানে সওয়ার হয়ে প্রথমে পৌঁছে যাবেন বেহালার হিন্দু মহাসভা কার্যালয়ের সামনে। সেখান থেকে পুজোর কটা দিন কলকাতার বিভিন্ন স্থানে দেবী ঘুরে বেড়াবেন। কলকাতার বহু মানুষ এবার তাই প্রত্যক্ষ করতে পারবেন হিন্দু মহাসভার দেবী দুর্গাকে। এই অভিনব উদ্যোগকে বলাই যায় দুয়ারে দুর্গা। ইতিমধ্যেই পুলিশ অনুমতি মিলেছে। তবে রাজনৈতিক সূত্রের খবর, এমন পরিকল্পনা আসলে দলের প্রচারের জন্যই করা হচ্ছে। অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী কিছুটা অভিমানের সুরে জানিয়েছেন, নিয়ম মেনে যোগ্যতা থাকা সত্ত্বেও সরকারি অনুদান মেলেনি। অথচ একসময় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোটে দাঁড়ানো এই নেতা এখন মুখ্যমন্ত্রীর গুডবুকে। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সুর মিলিয়ে আরজিকর কাণ্ডে হবু চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করলেও কর্মবিরতি হঠকারী সিদ্ধান্ত বলেছেন। এহেন চন্দ্রচূড় গোস্বামী এবার আর এক বিতর্কের জন্ম দিলেন। কি সেই বিতর্ক? শুনুন তাঁরই মুখে। আমাদের দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আগমনের শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। আমাদের প্রত্যেকবারের মতো এবারের পুজোর থিমও অত্যন্ত অভিনব। পূজা পরিক্রমা উমার সাথে, অর্থাৎ আমাদের মা, দেবী মা, আমাদের ঘরের মেয়ে উমা। আমরা প্রথমে দেবীর বোধন করব সেখানে যেখানে প্রত্যেক বছর আমাদের পূজা হয়, রুবি হাসপাতাল মোড়ে। এবং তারপর একটি সুসজ্জিত ম্যাটাডোরে, ছোট ম্যাটাডোরে আমরা আমাদের দেবী মাকে নিয়ে অবশ্যই সমস্ত রকম ট্রাফিক রুলস মেনে এবং দিনের একটি নির্দিষ্ট সময় যখন রাস্তা ফাঁকা থাকবে সেই সময় আমরা, আমাদের কাছে বেশ কিছু আবেদন এসছে, আমাদের বেশ কিছু সহযোদ্ধা তারা এবারের দুর্গাপূজা যে লোকালয়ে পূজা হয় না, তারা আমাদের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আবেদন করেছেন। আমরা কিছু কিছু জায়গায় আমরা যাব এবং সেই সাথে আমরা যে জায়গাগুলোতে যাব সেখানে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের উৎকর্ষ যে হস্তশিল্প, অবশ্যই তার ব্যাপারে আমরা প্রচার করব, তাকে আমরা প্রমোট করব। এবং আরেকটি জিনিস, আমরা অবশ্যই উৎসবও আমরা যেমন চাই, আমরা নিশ্চয়ই নির্যাতিতার বিচার চাই। আমরা স্পষ্টভাবে অর্থহীন ভাষায় বলছি যে আমরা জাস্টিস চাই, কিন্তু আমরা অরাজকতা চাই না। দেখুন, আমরা কোনোভাবেই এটা বলতে পারি না বা বলবো না যে উৎসবকে বা পূজাকে ব্যতি রেখে নিশ্চয়ই অপরাধীর আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই যে দুর্গা পূজা, এই যে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে আজকে বিশ্ববিখ্যাত আমাদের যে এই যে দুর্গোৎসব, তার সাথে কিন্তু হাজার হাজার কোটি কোটি মানুষের, যে সমস্ত অসহায় দরিদ্র মানুষ তারা সারা বছরের জন্য এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন, তাদের পেটে অন্ন যোগান দেওয়ার জন্য কিন্তু এই উৎসব অত্যন্ত প্রয়োজন। কাজেই ব্যক্তিগতভাবে এবং আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠান মনে করে যে কোনোভাবেই জাস্টিসের সাথে বা কোনো সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার সাথে পূজা বা উৎসবকে একসাথে গুলিয়ে ফেলা উচিত নয়। জাস্টিস আমরা সবাই চাই, আমরা সবাই চাই ডক্টর তিলোত্তমা বিচার পান, কিন্তু তার সাথে দুর্গাপূজা বা আমাদের সেন্টিমেন্টকে সম্পৃক্ত করা, আমরা তাকে সমর্থন করি না। আমরা বলছি এটা মানবতার লজ্জা, কিন্তু তার সাথে পূজাকে যারা সম্পৃক্ত করতে চাইছেন সেই প্রতিষ্ঠান বা সেই ক্লাব, সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত। আমরা শুধু বড় জোরে তাদেরকে একটা অনুরোধ করব যে দেবী ডক্টর তিলোত্তমার জন্য মানুষের কাছে আপনারা যেমন তার বার্তা, তার সেন্টিমেন্ট পৌঁছে দিচ্ছেন, আজ থেকে 20 বছর আগে এই কলকাতার বুকেই কিন্তু হেতাল পারেখ, ধনঞ্জয় চট্টোপাধ্যায় এবং নাটা মল্লিক, তাদের প্রতিও কিন্তু অন্যায় হয়েছে। ধনঞ্জয় বাবুকে সেই অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে যে অপরাধ উনি করেননি, ফলে হেতাল দেবীর আত্মাও কিন্তু শান্তি পায়নি। নাটা মল্লিক এমন একজন ব্যক্তিকে ফাঁসি দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন যিনি অপরাধী ছিলেন না। ফলে এই যে অপরাধ, এই যে পাপ, সেটাও কিন্তু আপনারা কাইন্ডলি, যদি আপনারা তিলোত্তমার কথা মানুষকে জানান, এটাও কিন্তু আপনাদের নৈতিক দায়িত্ব মানুষকে এই বিষয়ে অবগত করা। আবারও বলছি, এই পূজা আপনাদের প্রত্যেকের ভালো কাটুক। আমরা সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসন এবং যে যে রুলস রেগুলেশন রয়েছে তাকে আমরা ফলো করব হিন্দু মহাসভার পক্ষ থেকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেবী মায়ের কৃপায় আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। জয় হিন্দ, জয় ভারত। প্রথম থেকেই মুখ্যমন্ত্রী ও তাঁর দল খুনি ও ধর্ষককে চিহ্নিত করে ফাঁসির দাবি তুলেছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর স্নেহধন্য হিন্দু মহাসভার রাজ্য সভাপতি হেতাল পারেখ ধর্ষণ ও হত্যাকাণ্ডের আসামি ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি নিয়ে প্রশ্ন তুলেছেন।
চন্দ্রচূড়বাবুর দাবি, তিনি অসংখ্য প্রমাণ জোগাড় করেছেন যেখানে বলা যায় ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি অহেতুক। আসল অপরাধী সমাজের বুকে ঘুরে বেড়াচ্ছে। হিন্দু মহাসভা তাই এই মামলার পুনঃতদন্ত দাবি করেছে। পুজোর পর এই নিয়ে দল আন্দোলন শুরু করবে। পুনর্বিচারের দাবি জানিয়ে দল মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শীর্ষ আদালতের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের কাছে চিঠি পাঠিয়েছেন। এরা প্রত্যেকেই চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন। দিগদর্শন সম্পাদকের সঙ্গে চন্দ্রচূড় গোস্বামীর একটি বিশেষ সাক্ষাৎকার। নমস্কার চন্দ্রচূড় বাবু, আমি সুজিত চট্টোপাধ্যায় বলছিলাম দিগদর্শন থেকে। হ্যাঁ, নমস্কার, বলুন। অনেকদিন বাদে আবার যোগাযোগ হলো আপনার সাথে। তো পুজো তো এসে গেল, আপনার তো পরিচালনায় তৃতীয়বার বোধহয় এবার পুজো হতে যাচ্ছে রুবির সামনে, তাই তো? হ্যাঁ, আমাদের এমনিতে এটা অখিল ভারত হিন্দু মহাসভার 13তম বর্ষ, কিন্তু রুবিতে স্থানান্তরিত হয়ে এটা 3য় বর্ষ। এবং আপনারই পরিচালনায় 3 বছর ধরে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর প্রথমবার থেকেই তো একটা বিতর্ক তৈরি করে ফেলেছিলেন। আহ, একদিকে তো গান্ধীর মতন দেখতে হয়ে গেল, আপনি বলেছিলেন কাকতালীয়। তারপর যে নাগরিকত্ব নিয়ে হয়েছে, নাগরিকত্ব, হ্যাঁ, নিঃশর্ত নাগরিকত্ব, সনাতনী নাগরিকত্ব নিয়ে। আচ্ছা, এবার কি বিষয়বস্তু? এবারে আমাদের অবশ্যই এবারে একটা চমক থাকছে। হুম। আমাদের এবারের ওই পূজা পরিক্রমা উমার সাথে আমাদের এবার theme। আচ্ছা। তো এই প্রথম আর কি আমাদের কলকাতা বা ভারতে। এর আগে এমনিতেই দুর্গা প্রতিমা বা প্যান্ডেল বলতে সাধারণত একটা স্ট্যাটিক বা একটা নির্দিষ্ট স্থান, হুম 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 তো সেরকমই মানুষ বোঝে। কিন্তু আমাদের রুবি হসপিটাল মোড়ে কসবাতে হুম আমাদের ষষ্ঠীর দিন আমরা দেবী বোধন হচ্ছে, হুম কিন্তু ওখানে আমাদের একটি পট পূজা বা একটা ঘটের অবস্থান থাকবে, ঘট পূজা। হুম হুম কিন্তু তারপরে সেই প্রতিমাটাকে আমরা একটা সুসজ্জিত ম্যাটাডোর বা একটা ট্যাবলো, হুম হুম তো তাতে করে এই একদম ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত একদিন এক এক জায়গাতে দেবীর পূজা হবে। হুম হুম এবং শেষে আমরা ভেবেছি দশমীর দিন আমরা বাবুঘাটে বিসর্জন করব। তো এই পুরো পরিক্রমাতে আমাদের মোটামুটি ভাবে আমাদের সহযোদ্ধা যারা তারা যেমন থাকবে, সেই সাথে এবার তো একটা ভ্রুকুটি শুনছি আমরা আহ, নিম্নচাপের। হুম হুম এবং মানুষজন যারা ধরুন বেশ কিছু লোকালয় রয়েছে বা বেশ কিছু কমপ্লেক্স রয়েছে যেখানে হয়তো দুর্গাপূজা হয় না, হুম তো তারা সেরম ভাবে যুক্ত হতে পারে না সেই আনন্দের সাথে। হুম। তো আমাদের ইচ্ছে আছে এবার আমরা তাদেরকেও আমাদের সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দেবো। তাহলে আমরা এটাকে তো বলতে পারি দুয়ারে দুর্গা। হ্যাঁ, মানে পশ্চিমবঙ্গ সরকারের কিছু প্রকল্প আছে, তো হুম। এই দুয়ারে এরকম কিছু দিয়ে তো আপনার সাথে বা আপনাদের সাথে যদি সেই প্রকল্পগুলোর একটা ভালো একটা পরিস্থিতি থেকে থাকে তাহলে তো বলতে পারেন আর কি। যদিও আবারও বলবো এটা নিতান্তই কাকতালীয় এবং আপনাদের পছন্দ করা শব্দ, তবে বলতে পারেন, অসুবিধা নেই। একটা জিনিস কিন্তু সত্যি, এটাও কিন্তু একটা কাকতালীয় যে প্রত্যেকবার আপনার যে থিম গুলো হচ্ছে সেগুলো কাকতালীয় ভাবে একটা না একটা কিছুর সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছে। পুজোর ব্যাপারটা তো গেল, তার মানে হচ্ছে যে আপনার মণ্ডপে যে প্রতিমা আপনি স্থাপন করবেন, তখন তো তার তো আপনি যাকে বলে প্রাণ প্রতিষ্ঠা। প্রাণ প্রতিষ্ঠা, এটা করবার পর ওই যে ঘটে যেটাকে বলা হয় সেইখানেতে তার প্রতিষ্ঠা হয়ে যাবে, কিন্তু মূর্তিটা ঘুরবে, তাই তো? হ্যাঁ, সেরকমই পরিকল্পনা আছে সেটা আমাদের। কি আবার রাত্রে ফিরে আসবে না এক একটা মণ্ডপে থেকে যাবে এক একদিন? না, আমাদের ওই একটা মণ্ডপ ওই গাড়ির ওপরেও হচ্ছে। আচ্ছা, তো মানে চলমান মণ্ডপ একটা থাকবে। চলমান মণ্ডপ বলতে পারেন। এবং ধরুন হুম আমি কথার কথা এক্সাম্পল দিচ্ছি, ধরুন ষষ্ঠী পূজার বোধন হলো কসবাতে, হুম হতে পারে ধরুন সপ্তমী পূজাটা বেহালার কোনো একটি পার্কে বা অজয় সংহতির মাঠে হলো, হুম অষ্টমী পূজার অঞ্জলি হতে পারে হয়তো রবীন্দ্র সদনে, হুম ওখানকার মানুষদেরকে যুক্ত করে আমরা করলাম। হুম। নবমীর দিন আবার হতে পারে হয়তো আমাদের যে অফিসিয়াল যে অ্যাড্রেস রয়েছে সেখানে হলো, তারপরে দশমীর দিন ভাসান হলো বাবুঘাটে, এরকমটা হতে পারে। তাহলে বাংলার মেয়েরা বিভিন্ন এলাকায় তো রাত জাগো আন্দোলন করছেন, তাহলেও তাহলে আপনাদের দেবী সেও তাহলে বিভিন্ন মণ্ডপে ঘুরে আর কি রাত দখল করবেন? আমাদের মোটামুটি ভাবে দেখুন দখল তো এই কদিন 4 দিনই আর কি, 4 দিন বা 5 দিনই দেবী দুর্গার সাথে
যে সমস্ত মানুষরা রয়েছেন তারা এমনিতেই রাত যত বাড়তে থাকে কলকাতাতে পুজোতে লোক সংখ্যা বাড়তে থাকে, যত রাত হয় গভীর হয় তত বেশি লোক সংখ্যা বাড়ে। এমনিতেই তবে রাতফল হয়ে যায়। হয়ে যায়। তবে আমাদের দেখুন আরেকটা দিক হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ বা এমনিতেও পুলিশ প্রশাসনের ওপরেও প্রচুর চাপ থাকে এই সময়টা। হুম হুম তো আমি লালবাজারে সেই রকমই ভাবেই আমি চিঠি দিয়েছি এবং ওনারা রিসিভ করেও দিয়েছেন সেই পার্টটা। হুম হুম তো সেখানে কিন্তু মূলত দিনের একটি নির্দিষ্ট সময় যখন তুলনামূলক রাস্তা ফাঁকা থাকবে হুম এবং যখন পুলিশ প্রশাসনের উপর চাপ তুলনামূলক কম থাকবে হুম এবং যে জায়গাগুলোতে ধরুন খুব বড় প্যান্ডেল হয়েছে বা যেখানে ধরুন কিছু এমন কিছু সেনসিটিভ এরিয়াস রয়েছে বা এমন কিছু জায়গা রয়েছে যেখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, হুম হুম সেই চত্বরগুলোকে আমরা একটু অ্যাভয়েড করেই যাব। অর্থাৎ কোনো রকম ভাবে মানুষের এবং প্রশাসনের বন্ধুদের উপরে যাতে কোনো রকম ভাবে বাড়তি কোনো চাপ তৈরি না হয় বা কোনো তাদের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে কোনো ব্যাঘাত না ঘটে সেই দিকটা আমরা নিশ্চয়ই আমরা নজরে রাখছি। তা মোটামুটি কি আপনারা কি একটা প্ল্যান তৈরি করেছেন, মানে যাকে বলে ব্লু চার্ট, এরকম একটা কিছু তৈরি হয়েছে কোথায় কোথায় যাবেন? আমাদের মোটামুটি ভাবে এইটা একটা মানে আমাদের এইবারের যে পরিকল্পনাটা সেটাও একদম হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নেয়া। হুম হুম তো আগামী ২৪ ঘন্টার মধ্যে মোটামুটি আমরা একটা ট্রেন বা একটা চার্ট মতো তৈরি করে আমি অবশ্যই আপনাদের সবাইকে সার্কুলেট করে দিচ্ছি। তা এই চার্টটা তো এখনো তৈরি করেননি, সেটা না পেয়ে পুলিশ কি করে পারমিশন দিয়ে দিচ্ছে? না, আমাদের বিষয়টা এরকম আমরা করেছি, আমরা এটা উল্লেখ করেছি যে আমাদের পূজার বোধন হচ্ছে কসবাতে। হুম আর এছাড়া বেহালা অঞ্চলে বা ধরুন হরিদেবপুর এই অঞ্চলগুলোতে আমরা আসবো, যেহেতু আমাদের F21 রবীন্দ্র আবাসন হচ্ছে অখিল ভারত হিন্দু মহাসভার অফিস অ্যাড্রেস। হ্যাঁ তো হ্যাঁ সেই অঞ্চলগুলোতে আমরা আসবো আর এবং মোটামুটি ভাবে আমরা কোন পথে আসতে পারি বা কোন কোন এরিয়া বেহালায় যেখানে যাবেন সেটা কি ওই হিন্দু মহাসভা অফিসের সামনেই হবে? অফিসের সামনের অ্যাড্রেসে আমরা কাছাকাছি আসবো। আচ্ছা হ্যাঁ, এইরকম মোটামুটি একটা রাফলি আমরা দিয়েছি, তবে একেবারে এক্স্যাক্টলি কোন দিন বা কোন তারিখে কোন কোন জায়গায় থাকছি সেটা আগামী ২৪ ঘন্টার মধ্যে আমরা আপনাদেরকেও জানিয়ে দেবো আর পুলিশ প্রশাসনকেও জানিয়ে দেবো ভেবেছি। আচ্ছা, এ তো গেল পুজোর ব্যাপার। পাশাপাশি আমরা যেটা খবর পাচ্ছি আপনাদের কাছ থেকে, আপনার দুটো কথা বলেছেন। একটা কথা বলেছেন যে এবার আহ, যে পুজোটা নাকি কারা বন্ধ করে দেওয়ার আর কি, শোকের আবহে পুজোটাকে অত গুরুত্ব না দেওয়ার কথাটা বলেছে, সেইটার ব্যাপারেও আপনার একটা প্রতিবাদ আপনি জানিয়েছেন। সেই ব্যাপারটা যদি কিছু একটু বলেন হিন্দু মহাসভার একজন দায়িত্বপ্রাপ্ত মানুষ হিসেবে। দেখুন, হিন্দু মহাসভার রাজ্য সভাপতি হিসেবে আমি এটুকু বলতে পারি যে এবারের দুর্গাপুজোর ক্ষেত্রে আমরা, এটা তো অস্বীকারের কোনো জায়গা নেই যে ডক্টর তিলোত্তমার সাথে যে ঘটনাটা ঘটেছে বা যেভাবে তিনি খুন হয়েছেন হুম সেটা মানবতার লজ্জা এবং সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। হুম কিন্তু আমাদের সেই সাথে আমাদের পুজোর বিষয়ে আমাদের যে অবস্থান হুম সেটাও আমরা খুব স্পষ্টভাবেই আমরা বলতে চেয়েছি যে যেহেতু দুর্গাপূজার সাথে, কারণ দুর্গাপূজা আজকে ধরুন ওয়ার্ল্ড হেরিটেজের একটা সম্মান পেয়েছে সেটা তো ঠিক আছে, হুম কিন্তু দুর্গাপুজো এই সম্মানটা তাকে দেয়া হলো কি হলো না তার উপরে কিছু ডিপেন্ড করে না। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের হুম অর্থনীতি কিন্তু একদম সরাসরি সম্পৃক্ত দুর্গাপূজার সাথে। হুম সারা বছর ধরে প্রচুর এমন মানুষ থাকেন, সেটা আপনার পোশাক বিক্রেতা হতে পারেন, হুম যারা খাবার বিক্রি করে তাদের হতে পারে, যারা মণ্ডপ সজ্জা করেন। এখন থিমের যে, ধরুন আজকে আমাদের ছোটবেলা থেকে আমরা দেখি থিমের একটা কালচার, হুম তো এমন বেশ কিছু জিনিস বা হস্তশিল্প ব্যবহার করা হয় যেগুলো ধরুন সারা বছর ততটা বিক্রি হয় না। ধরুন চায়ের ভাঁড় বা কথার কথা পাখা বা আরো এমন অনেক কিছু জিনিস থাকে যেগুলো সারা বছর ধরে যতটা বিক্রি হয় তার থেকে হয়তো 10 টাইমস এই 3 দিন বা 4 দিনেই কোনো একটা থিমে মণ্ডপ তৈরি করতে গিয়ে ব্যবহার হবে। তো হুম সেই জিনিসগুলো যারা বানাচ্ছেন হুম তারা তো একদম হতদরিদ্র মানুষ। তারা না তো এই যে একটা তিলোত্তমা দেবী খুন হয়েছেন বা একটা একটা যে পাপ আমি বলবো, তো তাকে কোন রকম ভাবে আহ, তার দ্বারা প্রভাবিত হয়ে সমাজে একটা বিরাট প্রতিক্রিয়া সৃষ্টি করার সেই ক্ষমতাও যেমন তাদের নেই, আবার তারা না যে আন্দোলনকারী ডাক্তার রয়েছেন তাদের পক্ষেও নন,
বা তাদের বিরুদ্ধে যারা রয়েছেন তাদের পক্ষেও নন, এনারা একেবারে নিতান্তই সাপোসা সাধারণ মানুষ। হুম। তো সেই জায়গাতে যদি পুজোর সময়গুলোতেই খুব বেশি আন্দোলন বা এমন কিছু আন্দোলন বা প্রতিবাদ নিশ্চয়ই দরকার আছে, কিন্তু সেটা করতে গিয়ে যদি পথ অবরোধ বা একটা স্বাভাবিক জীবনযাত্রা যদি বিঘ্নিত হয়, হুম। তাহলে এই মানুষগুলো ভীষণ গরিব, মানে এদের একটা পেটেও একটা টান পড়তে পারে, কারণ এই এই কদিনের কিছু উপার্জন দিয়েই কিন্তু তারা একটু ভালো মন্দ কিছু খাবে বা দুটো পোশাক পরিবারের মানে পরিজনদের জন্য কিনে নিয়ে যাবে। তো এনাদের যাতে কোনো রকম ভাবে ব্যাঘাত না ঘটে সেটা কিন্তু আমরা স্পষ্টভাবে সমর্থন করছি। আচ্ছা, আরেকটা কথা আপনাকে বলি এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে অনেকেই বলছেন যারা এই আন্দোলনের সমর্থন করেন আর কি, তারা বলছেন যে পুজোটাকে আমাদের এখানে যত বেশি দুর্গা পূজা না বলা হয়, এটাকে বলা হয় শারদ উৎসব। তো এই উৎসবটা হয় কিন্তু সুখের দিনে, দুঃখের দিনে তো কোনো উৎসব হতে পারে না। তারা বলছেন যে আজকে ডাক্তারবাবুরা যে আন্দোলনটা করছেন, এটা তো জনস্বার্থেই করছেন, যে নিশ্চিত নিরাপত্তা যদি ডক্টররা না পান, তাহলে পরে বিপদে পড়া রোগীদের তারা সেবা করবেন কি করে। তাদের নিশ্চয়তা ওরা দাবি করেছে, সেটা নিয়ে সুপ্রিম কোর্টে চলছে। সুপ্রিম কোর্টে তারা এখন শুনানি চলবে, তারপর কি ডিসিশন হবে কি না হবে সেটা অনেক পরের ঘটনাগুলো থাকবে, কিন্তু একটা লং টার্ম প্রসেসের মধ্যে ব্যাপারটা যাচ্ছে। এটাও তো মানতে হবে যে তারা যদি নিরাপত্তা না পায়, তারা সাধারণ মানুষকে নিরাপত্তাটা দেবে কোথা থেকে। আর যে পুজোর উৎসবের কথা আপনি বলছেন, রাষ্ট্র যখন খেতে দিতে পারে না, তখন একটা ধর্মীয় উৎসবের কাঁধে চেপে, আচ্ছা আমাকে বলুন তো, তিনটে ব্যাপার আপনাকে তুলে ধরি। একটা হচ্ছে মূর্তি যারা নির্মাণ করেন, 2 নম্বর তুলে নিচ্ছি যারা মণ্ডপ সজ্জায় যারা ঘরামিরা কাজ করেন, তৃতীয় তুলে দিচ্ছি ফুলের বাজারে যারা কাজ করেন। এই ফুলের বাজারটা তৈরি করা নিয়ে সে বামফ্রন্ট আমল থেকে ঝামেলা চলছে, এখনো তাদের মাথার ওপর ছাদ নেই, তারা ছাতা মাথায় করে রোদ বৃষ্টি জল মাথায় নিয়ে তারা কিন্তু এই ফুলের বাজারে বসে থাকে, হাওড়ার গঙ্গার ঘাটে, যেটা আমাদের এখানকার ফুল বাজারে আর কি। 2 নম্বর যেটা বললাম ঘরামিদের, তারা তো কন্ট্রাক্ট লেবার হিসেবে কাজ করে, মালিক যত টাকা পায় বা মূর্তি যিনি পরিকল্পনা করেন যত টাকা পায়, তারা কি পায়? তারা তো সেরকম কিছু পায় না। তারপর দুই ছিলেন মূর্তি, কুমারটুলির কি অবস্থা, এখনো তাদের ভেতরে ভেতরে চুইয়ে জল পড়ে। কুমারটুলি নিয়ে বামফ্রন্টেরও কোনো সারা শব্দ ছিল না। এখনো যে সরকার এসছে তারাও কিন্তু ওই কুমারটুলির ব্যাপারটা নিয়ে অত বেশি তারা আর মাথা ঘামায় না। মাঝে মাঝে একটা জোরদার পিনিক ওঠে, কিন্তু তারপর সবাই চুপচাপ হয়ে যায়। তাহলে এই যে পুজোর মূল 3টে অংশ, তারা কিন্তু ডিপ্রাইভ থেকে গেছে। আর যেটা আপনি বলছেন যে সেটা হচ্ছে যে অনেক গরিব মানুষ করে খায়, ঠিক কথা, কয়েকদিন গরিব মানুষের অনেক রোজগার হয়, কিন্তু আসল মুনাফা তো লুটে নেয় কর্পোরেট সেক্টর। তারাই তো এই উৎসবটাকে মহা উৎসবে বানিয়েছে। তাও আমি মেনে নিচ্ছি যে ঠিক আছে, 3-4 মাসের তাদের একটা অন্যের সংস্থান হয়, যখন সরকার তাদের রাষ্ট্র খেতে দিতে পারে না, তখন এইটাই একমাত্র অবলম্বন। এটা দিয়ে তো নয় আপনার রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা নিজেদের পিঠ বাঁচাতে পারে এই কথাগুলো বলে, কিন্তু আপনি তো রাষ্ট্র ক্ষমতার মধ্যে নেই, আপনি তো রাষ্ট্র ক্ষমতার বাইরে রয়েছেন। আপনি এটাকে কোন যুক্তি দিয়ে বলবেন? না, এটা সত্যি কথা যে আমরা পশ্চিমবঙ্গে তো অন্তত আমরা বিরোধী রাজনীতি করি, কারণ অখিল ভারত হিন্দু মহাসভার সাথে তৃণমূল কংগ্রেসের বা ভারতীয় জনতা পার্টি বা কমিউনিস্ট পার্টি বা কংগ্রেস পার্টি ইত্যাদি প্রত্যেক যারা সো কল্ড আর কি অতি পরিচিত রাজনৈতিক যে দলগুলো, তো তাদের সাথে আমাদের কোনো লিখিত বা আমাদের এমনি কোনো সমন্বয় আছে এরকম বিষয়টা নেই। আর দ্বিতীয় আপনি যেটা বলছেন, দেখুন আমি আবারও বলবো যে এই সময়টাই কর্পোরেট সেক্টর তাদের যেমন বিপণন বা একটা অবশ্যই আর্থিক রোজগারের জায়গা থাকে, সেই রকম প্রচুর, মানে আমি বলছি আপনাকে, ধরুন যারা এগরোল বিক্রি করে বা যারা ধরুন এই যে চায়ের দোকান বা ধরুন যারা ধরুন ফুটপাতে তাদের নিজস্ব বিভিন্ন জিনিস, বা আপনি পুরুলিয়া বা বাঁকুড়া বা বীরভূমের বিভিন্ন জায়গায় দেখতে পাবেন এই সময় কলকাতা থেকে ওনারা বলেন যে এই পুজোর আগে আগে বাবুরা আসেন এবং আমাদের এখান থেকে পাইকারিতে সব থেকে বেশি বিক্রি হয়, তো জামা কাপড় তারা কিনে নিয়ে যান, তো ইত্যাদি। এই সেক্টরটা সত্যি গরিব, তবে আপনি এটাও যেটা বলছেন যে সেটা বর্তমান সরকার হোক, অতীতের সরকার হোক বা ভবিষ্যতে সেটা ভারত হোক, ভারতবর্ষ হোক, পশ্চিমবঙ্গ হোক, যেটাই হোক না কেন, কিন্তু আপনি যে সেক্টরদের কথা বলছেন, মেহনতি বুভুক্ষু সাধারণ মানুষ,
তো তাদের উন্নয়ন অবশ্যই প্রয়োজন, সেটা কোনো নির্দিষ্ট দেশ, জাতি, ধর্মের ভিত্তিতে নয়। তার কারণ একটা দেশ বা একটা জাতি বা একটা রাজ্য বা একটা রাষ্ট্র তখনই এগোবে যদি সেই দেশের সাধারণ মানুষ, মানে ওই 1% মানুষ কতটা অর্থ উপার্জন করছেন তার উপরে ডিপেন্ড করে না, ডিপেন্ড করে 99% মানুষ যারা একদম তথাকথিত মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত। তো তারা ভালো থাকলে তবেই কিন্তু রাষ্ট্রের বা রাজ্যের ভালো হবে। তো সেক্ষেত্রে পরিসংখ্যানটা তো বা যে সেক্টরের আপনি এক্সাম্পল গুলো দিলেন সেটা তো অবশ্যই আপনি নিশ্চয়ই কোনো কিছু একটা আধার বা ভিত্তির উপরেই আপনি নিশ্চয়ই বলছেন। তবে যদি এক্সপেকটেশন বলেন, তবে অন্তত আমরা যে সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখি তাতে কিন্তু আমরা সমাজের সর্বস্তরের মানুষ যাতে ভালো থাকে এবং ভালো থাকলেই যাতে সমাজ এগোতে পারে, আমরা তো অ্যাটলিস্ট সেটাই আমরা এক্সপেক্ট করি। হ্যাঁ, আপনি যাদের কথা বললেন, এই যে এগ রোল যারা তৈরি করেন বা চা বিক্রি করেন, এই যাদের কথা বললেন, ঠিকই বলেছেন আপনি। এদের রোজগারটা এই পুজোর কটা দিনে অনেকটা বাড়ে। তেমনি এটাও তো ঠিক যে 500 কোটি টাকার মদ বিক্রি হয়। এই মদ বিক্রি করেও তো অনেক গরিব মানুষ রোজগার করেন, সংসার চালাচ্ছেন। সুতরাং তো এই মদ বিক্রির ব্যাপারটাকেও তো মাথায় রাখতে হবে তাহলে। তো এখানে একটা আমি আপনাকে মজার এক্সাম্পল দিচ্ছি, মানে আমরা অনেক সময় বলি, আমি দেখি, যদিও আমি কিন্তু এটা নিতান্তই একদম মজার ছলেই কথাটা বলছি। হ্যাঁ, হ্যাঁ। আমরা শুনেছি যে আম, আর্থিক সমস্যা থাকার জন্য অমুক পরিবারের সন্তান তিনি লেখাপড়া করতে পারছেন না বা স্কুলে অ্যাডমিশন নিতে পারছেন না। হুম, এটা নিশ্চয়ই দুর্ভাগ্যজনক, হুম, সেটা যে রাজ্যেই হোক বা যে হুম, বাড়িতেই হোক। হুম, বা আর্থিক সমস্যা থাকার জন্য এইবারে উনি এই পিকনিকটি অংশগ্রহণ করতে পারছেন না বা হুম, তমুক জায়গায় যেতে পারছেন না, বা অসচ্ছলতার জন্য প্রতিভা থাকা সত্ত্বেও ছেলেকে বা মেয়েকে অমুক প্রতিষ্ঠানে ভর্তি করতে পারছেন না, এরকম আমরা শুনেছি। কিন্তু আর্থিক অসচ্ছলতার জন্য বা দাম বেড়ে যাচ্ছে বলে মদ খাওয়া ছুটে যাচ্ছে মানুষের, বা সিগারেট খাওয়া ছুটে যাচ্ছে, তাই বা তো। আর্থিক মানে মানে সংস্থান নেই বলে বা হাতের খুব টান যাচ্ছে বলে, হ্যাঁ, যারা মাতাল বা যারা ধরুন চেন স্মোকার, তাদের 1 বোতল বা 2 বোতল মদ তারা কম কিনতে পারছেন বা করোনার সিগারেট সময় ছুটে তো যাচ্ছে। করোনার সময় তো ওষুধপত্রের থেকে এইটা বেশি স্টক, এবং এটার জন্য বিশাল লাইন পড়েছিল। হ্যাঁ, এটা এটা কিন্তু সত্যি বিস্ময়ের ব্যাপার। এবং এটাও ঘটনা যে কোথাও কোথাও বোধহয় এটা আমাদেরকে মানতে হবে, আবারও মজার ছলেই বলছি, যে এই মানুষগুলো বোধহয় আবার ভীষণ রকম কোথাও বোধহয় একটুখানি আম, খুব সেন্সিটিভ আমি বলবো। কারণ ধরুন জিনিসপত্রের দাম, আলুর দাম, চালের দাম বেড়ে গেলে বিক্ষোভ টিক্ষোভ হয়, হুম, কিন্তু সিগারেটের দাম বেড়ে গেলে বা মদের দাম বেড়ে গেলে হুম, আমরা অমুক মাতাল সংঘ বা তমুক মদ সমন্বয় কমিটি, হুম। তারা একটা কোনো জায়গায় একটা বন্ধ করছে বা তারা অবস্থান বিক্ষোভ করছে যে মদের দাম বেড়ে গেছে, কেন মদ কমাতে হবে, আমরা মদ কিনতে পারছি না, এরকমটা কিন্তু আমরা দেখি না। এটা কিন্তু সত্যি সমাজের একটা মজার দিক আসলে তারা রাষ্ট্রের। বোধহয় একটু এই ব্যাপারে তারা হয়তো একটু বেশি রাবীন্দ্রিক হয়ে পড়েন, মানে আমি জেনে শুনে বিষ করেছি পান। তা হয়তো হতে পারে। হতে পারে। আচ্ছা, আমি তৃতীয় যে বিষয়টার মধ্যে চলে আসতে চাইছি, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে, উই ওয়ান্ট জাস্টিস। এটা বাজারে খুব শোনা যাচ্ছে কথাটা, সবাই বলছেন। কিন্তু আমার প্রথম থেকেই মনে হয়েছে যে উই ওয়ান্ট জাস্টিস কথাটার মধ্যে কিন্তু কোনো যৌক্তিকতা নেই। দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে উই ফাইট ফর জাস্টিস, উই ডিমান্ড ফর জাস্টিস। এই জাস্টিস চাওয়াটা একটা নাগরিক অধিকারের মধ্যে পড়ে। আর ওয়ান্ট কথাটার মধ্যে আছে আমি চাই। কি চাই? হাত পেতে চাই। হাত পেতে মানুষ কখন চায়? ভিক্ষে চাইতে পারে। আমি হয়তো আপনার কথাটা কি বোঝাতে পারছি আমি? হ্যাঁ, বুঝতে একদম এই জায়গায় দাঁড়িয়ে এক্ষুনি যা কেসের অবস্থা দাঁড়িয়েছে, কোথাও কিন্তু তিলোত্তমার বিচারের কেস কিন্তু হচ্ছে না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কার করে বলে দিয়েছেন যে আগামী 30 বছরেও কিন্তু এ কেসের মীমাংসা হবে না। কেন, সুপ্রিম কোর্টে যেটা চলছে সেটা হচ্ছে যে এই ডাক্তারি ছাত্রদের নিরাপত্তার ব্যবস্থা রাষ্ট্র কি দিতে পারবে, তার ফলে এরা চিকিৎসা ব্যবস্থা যে মৌলিক অধিকার সেটাকে যাতে স্মুথলি রান করতে পারে, এইটাই হচ্ছে সুপ্রিম কোর্টের বিচার্য বিষয়। আর এই যে তার খুন হয়েছে বা ধর্ষণ হয়েছে, এগুলো কিন্তু হবে কলকাতার ছোট কোর্টে।
আর যেটা এখানে হচ্ছে সেটাও কিন্তু হচ্ছে এখানে দুর্নীতির প্রশ্নে কেস চলছে। তার মৃত্যু রহস্যের তদন্ত নিয়ে কি কোনো জাজমেন্টের জায়গা তৈরি হয়েছে? আপনার কি মনে হয়? না, আমি আপনার সাথে মানে এই বিষয়ে অন্তত একমত যে আমার যেটা মনে হয় যে দেখুন, একজন মানুষ খুন হয়েছেন। এবার এই যে খুন হয়েছে, তো ওনার তো অবশ্যই মানে সমাজ থেকে শুরু করে আমরা প্রত্যেকেই এমন একটা সমাজ ব্যবস্থা দেখতে চাই যেখানে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে এবং এই জাতীয় অপরাধ সমাজে যাতে না হয়, এটা আমাদের একদম প্রাইমারি একটা এক্সপেকটেশন এবং আমাদের স্বপ্ন। আমরা প্রত্যেকেই যারা ভালো থাকতে চাই, সমাজকে ভালো দেখতে চাই, আমরা চাই এইরকম অপরাধ যেন না ঘটে। কিন্তু এটাও তো অস্বীকারের কোনো জায়গা নেই যে দেখুন, আমরা বলছি উই ওয়ান্ট জাস্টিস, এবং সেটা বলে আমাদের যে জায়গাটা শুরুতে ছিল এখন কিন্তু সেই জায়গা থেকে অনেকটা সরে যাওয়া হয়েছে। কারণ আমি কিছু মৌলিক বিন্দু স্পর্শ করছি। প্রথম কথা হচ্ছে যে ডাক্তারদের সাথে তাদের নিরাপত্তার সাথে কম্প্রোমাইজ করা হচ্ছে এবং একদিকে সমাজে ডাক্তাররা ভীষণ রকম ভাবে বঞ্চিত হচ্ছেন এবং আরেকদিকে দাঁড়িয়ে রয়েছেন অসহায়ভাবে ডাক্তাররা, যারা ভেরি নেক্সট টু গড, যারা আমাদের জীবন দায়ী বন্ধু, যারা আমাদেরকে বাঁচাচ্ছেন আমাদের রোগ যন্ত্রণা থেকে। এই রকম সরল সমীকরণ করলে কিন্তু চলবে না। হ্যাঁ, আমি অবশ্যই ডক্টরদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং আমি মনে করি যে তারা আছেন বলেই আজকে আমরা নানা রকম জটিল ব্যাধি থেকে আদারওয়াইজ মানুষের মৃত্যুর গড় যেমন বেড়ে যেত, সেই রকম ভাবে আমাদের জীবনের ঝুঁকি বা নিরাপত্তাও সেইভাবে থাকতো না যদি ওনারা অফ হয়ে যান। এবং তার না, সবচেয়ে এখানে আরেকটা কথা চন্দ্রচূড় বাবু, সেটা হচ্ছে যে 9,500 ডাক্তারের মধ্যে এই যারা রয়েছেন হবু চিকিৎসক, এদের সংখ্যা মাত্র 1,500। তাহলে কি রাষ্ট্র এই 1,500 যারা হাতে কলমে কাজ শেখেন, বেসিক্যালি তারা যে চিকিৎসাটা করেন সেটা তারা প্র্যাকটিক্যাল ক্লাস করেন, am I right? হ্যাঁ, প্র্যাকটিক্যাল ক্লাস তো করেন। জুনিয়র ডক্টরদের কথা আপনি তাহলে বলছেন। এটা এই যে রুগী দেখাটা জুনিয়র ডক্টরদের, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ প্র্যাকটিক্যাল ক্লাস করা। হুম। তারা কিন্তু চিকিৎসা পরিষেবার জন্য তাদের ঘাড়ে যে চাপিয়ে দেওয়া হচ্ছে যে তাদের জন্যই চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়ে যাচ্ছে, এটাই 1,500 ছাত্রের উপর নির্ভর করে একটা রাজ্যে চিকিৎসা পরিষেবা চলবে। এই তো আজকেই দেখুন না, মেরঠে ওখানেতে গুলি করে জুনিয়র ডাক্তারকে মেরে দেওয়া হচ্ছে, ডাক্তারদের মেরে দেওয়া হচ্ছে এই চিকিৎসার গাফিলতি। একটা চিকিৎসা পরিকাঠামো, সেটা কেন্দ্রীয় সরকারি হোক বা রাজ্য সরকারি হোক, সেটা তাদের দায়িত্ব পরিকাঠামোটা ঠিক করে দেওয়ার। এখানে এই যে হাজার হাজার কোটি টাকা, কত কোটি টাকা, 270 কোটি টাকার ওপর হয়ে গেল পুজো অনুদান দেওয়া হচ্ছে ক্লাবগুলোকে। যারা এই অনুদানের বিরুদ্ধে কেস করেছেন তিনি পর্যন্ত বলছেন যে তার কাছে প্রমাণ আছে যে মালদার জন্য যে টাকা স্যাংশন হয়েছে, মালদার এক ক্লাবের জন্য টাকাটা স্যাংশন হয়েছে, সে টাকাটা ঘুরে চলে যাচ্ছে খিদিরপুরের কোন একটা ক্লাবে। এটা তিনি আদালতে পেশ করতে যাচ্ছেন আগামী দিন, পুজোর পর যখন খুলবে আর কি। এই বিষয়ে তিনি আমাকে একটি সাক্ষাৎকারও দিয়েছেন। তো যাই হোক, এটা একটা গেল ব্যাপার। তার মধ্যে একটা হচ্ছে আপনি যেটা বললেন কোট অ্যান্ড কোট দৃষ্টান্তমূলক শাস্তি। তা আমাদের এখানে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি বলতে একটাই জিনিস বুঝে নেওয়া হয়, সেটা হচ্ছে ফাঁসি। যাবজ্জীবন কারাদণ্ডটাকেও বলেন না, ফাঁসির কথাটাই ম্যাক্সিমাম বলেন। তার মানে খুন কা বদলা খুন চাই, মার কা বদলা মার চাই, এটাই প্রতিষ্ঠিত হচ্ছে। আবার এদিকে বলা হচ্ছে ভারত নাকি শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ, কিন্তু ওরা এত ঘৃণ্য অপরাধ করেছে, ওদের জীবন নিয়ে নেওয়াটাই হচ্ছে একমাত্র উপায়, এটা বলা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে আপনার দেখলাম আপনি আবার ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের যে ফাঁসি হয়েছে সেই ফাঁসিটার বিরুদ্ধে নতুন করে আবার তদন্তের দাবি করে আপনি নাকি স্মারকলিপি দিচ্ছেন সরকারের কাছে এবং আইনের যারা আছেন দায়িত্বপ্রাপ্ত তাদের কাছে। এই ব্যাপারটা একটু যদি ছোট করে খুলে বলেন। দেখুন, যে কোনো একটা সামাজিক অপরাধ মানে খুন বা ধর্ষণ এইরকম যখন কোনো অপরাধ কেউ করে, হুম তো সেখানে কিন্তু দুটো অ্যাসপেক্ট বা দুটো আহ, দৃষ্টিভঙ্গি রয়েছে। একটা হচ্ছে যে কেউ যখন এত বড় একটা অপরাধ করছে তারপরেও যদি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি বা ফাঁসি না দেয়া হয়, হুম হুম তাহলে তার মধ্যে বা সেই সমাজে অপরাধ প্রবণতা আরো বাড়বে। তার কারণ এই মৃত্যু ভয়ই তাকে সংযত করবে।
এবং তাকে বোঝাবে। ইতিহাস বা মানে ট্র্যাক রেকর্ড কি তাই বলছে? না, বলছে না, বলে না। এবং সেটা আমিও নিজে মন থেকে বিশ্বাস করি যে যখন কাউকে ফাঁসি দিয়ে দেয়া হয় তখন কিন্তু সেই যে মৃত্যু যন্ত্রণা যতটুকু সে পাচ্ছে বাকি সময়টা কিন্তু তাকে দেখতে হচ্ছে না। Whereas আমার কিন্তু মনে হয় যে যতদিন সে বাঁচবে তাকে যদি কারাগারে বন্দি করে রাখা হয় তাহলে কিন্তু একদিকে যেমন তার চিত্ত সংশোধনের অবকাশ থাকে, মানে জীবনই যদি না থাকে তাহলে সংশোধনাগারের তো কোনো মানে হয় না। তাহলে সংশোধনাগার কেন বলা হচ্ছে? সেইটাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে তার প্রাণটাই যদি নিয়ে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে শুধু তার যন্ত্রণা নয়, তার কারণ আমি এটা বিশ্বাস করি যে কেউ কোনো অপরাধ করলে তার মা বাবা, তার হাজবেন্ড, তার ওয়াইফ, তার সন্তান তারাও সেই অপরাধে তাকে ইন্ধন জুগিয়েছে, এরকমটা সবসময় হয় না। তো ফলে সেই মানুষগুলোও পানিশমেন্ট পেয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে কিন্তু প্রাণদণ্ডটা বা ফাঁসি হওয়াটা কতটা সমীচীন আগামী দিনে কিন্তু একদম সাবালক হয়ে আপনি এই যে রাষ্ট্রকে দাবিটা করেছেন, মানে আপনিও বিশ্বাস করেন যে ধনঞ্জয়ের ফাঁসিটা ঠিক ঠিক বিচার হয়নি, তাই তো? আমি এই মুহূর্তে অন্তত আপনাকে একদম দায়িত্ব নিয়ে বলছি, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কিছু জায়গায় যেমন বলেছেন, তারপরে আমি সেই বিষয়টাকে নিয়ে এই কদিন অন্তত প্রত্যেক দিন আমি জানি না আপনারা কতটা বিশ্বাস করবেন, 16 থেকে 18 ঘন্টা আমি গভীরভাবে অধ্যয়ন করেছি এই বিষয়টায়। এবং সেই বিষয়ে যখন ধরুন ঘটনাটা ঘটেছে, এমনকি যখন ফাঁসিও হয়েছে ধনঞ্জয় বাবুর, ঘটনা যখন ঘটেছে তখন তো সম্ভবত আমি পৃথিবীতে ছিলাম না, কিন্তু যখন ফাঁসি হয় তখন আমি ছোটই ছিলাম এবং আমার সেরকম বোধ কিন্তু তৈরি হয়নি। কিন্তু আমার এটুকু মনে আছে যে টিভিতে একদিকে দেখানো হচ্ছিল তার পরিবার, তার মা, তার ওয়াইফ, তার বাবা আর্তনাদ করছে, বুক ফাটা হাহাকার। আর আরেকদিকে দেখানো হচ্ছিল বুদ্ধদেব ভট্টাচার্য বা তার ওয়াইফ, তাদের মুভমেন্ট এবং নাটা মল্লিক বাবুদের এবং ফাঁসির দড়িতে তেল দেওয়া ইত্যাদি এরকম একটা বীভৎসতা। এবং আমি পরবর্তী কলা মাথানো, প্রতিদিন সে কি খাচ্ছে না খাচ্ছে। এবং আপনাকে এটা বলি যে নাটা মল্লিকের ছেলে মহাদেব, সে কিন্তু সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে কোন সংবাদপত্রের সাংবাদিক নাকি বলেছিল যে তিনি ওই তাদের কর্মী সেজে ওই রকম ড্রেস পরে ওই রকম ভাবে গায়ে মত মেখে যাবেন, ওখানে গিয়ে সচক্ষে ওটা দেখবেন কভারের জন্য, মানে তার চাকরির প্রফেশনাল জায়গা থেকে উনি এতটা কমিটেড আর কি, এটা দেখাবেন। এই যে ঘটনাটা ঘটছে, আর ধনঞ্জয় তো জীবন ফেরত পাওয়া যাবে না একদমই। এবং আমি ভারতবর্ষের নিরিখে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে পয়সাওয়ালা লোকেরা ফাঁসির আদেশ থেকে সরে অন্য যাবজ্জীবন হয়ে যাচ্ছে। যত গরিব তারা গিয়ে ভালো করে লয়ার দিতে পারছে না, ভালো করে আদালতে লড়াইটা করতে পারছে না, তাদের ফটাফট ফাঁসি হয়ে যাচ্ছে। এই কেসে আমি অন্তত একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, এখন আমাদের যা পরিস্থিতি, আমি একদম মানে দেখুন সুপ্রিম কোর্টের জাজমেন্টের বিরুদ্ধে তো সেভাবে প্রশ্ন তোলা যায় না, বা অ্যাটলিস্ট আমাদের ভারতের ইতিহাসে সেরকম নেই যে আবার রিওপেন কোনো কেস হয়েছে। কিন্তু আমি একদম মানে অধ্যয়ন করে এবং দায়িত্ব নিয়ে বলছি, যা রেজাল্ট আমরা পাচ্ছি তাতে কিন্তু ধনঞ্জয় চট্টোপাধ্যায় প্রকৃত অপরাধী ছিলেন বলে মনে হচ্ছে না। সিনেমা বানিয়েছেন এই আপাতত মিটু কেসেতে ফেসেছেন একজন পরিচালক, তিনি একজন ধৈর্যশীল পরিচালক। আপনি অরিন্দম শীলের কথা, অরিন্দম বাবুর কথা বলছেন। তো ওর ছবির যখন প্রেস মিট হয়েছিল, প্রেস মিটের সময় উনি বলেছেন উনিও গবেষণা করে নাকি ছবিটা বানিয়েছিলেন। সেখানে উনি দেখিয়েছেন যে যে গ্রামেতে ধনঞ্জয় থাকতো ছাতনার, সেখানে ওর বন্ধু চায়ের দোকানের মালিক বিশ্বনাথ, তাকে নাকি বামফ্রন্টের লোকজন সাদা পুলিশ আর কি সাদা কাগজে সই করিয়ে নিয়ে তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড় করানো হয়েছিল। মানে এটা রাষ্ট্র নিয়েছিল ধনঞ্জয়কে খুনি সাজানোর জন্য, তাকে বাঁচাবার জন্য করেছিল। দেখুন এখানে আবার ওই মানে আপনি যেমন বামফ্রন্ট বললেন, আমি এখন তার অবস্থান আমি আপনাকে জানাচ্ছি। আমি এখন এটাও কিন্তু জানতে পারলাম যে কমিউনিস্ট পার্টি বা বামফ্রন্ট বা মানে কি বলবো মানে সিপিএম কে যদি আপনি বলেন আর কি, যারা সেই সময় সরকার চালাচ্ছিলেন, তাদেরও কিন্তু একদম প্রত্যেকটা অংশের যারা নেতৃত্বস্থানীয় তারা ধনঞ্জয়ের ফাঁসির পক্ষে ছিলেন এরকমটা কিন্তু নয়। আমি একটা বড় বৃহত্তর অংশের আমি কথা বলছি, এবং তারাও রীতিমতো তখন প্রতিষ্ঠিত রাজনৈতিকবিদ, তারাও সরকার চালাচ্ছেন। একদম সেখানে কিন্তু একটা হিউজ মত পার্থক্য হয়েছে। এবং এখনো আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, যারা বামপন্থায় বিশ্বাস করেন এবং কমিউনিস্ট পার্টির এই মুহূর্তে যারা নেতৃত্বস্থানীয়
তাদের সাথে বড় অংশের সাথে আমার কিন্তু এখন এই বিষয়ে মানে রেগুলার কথা এবং যোগাযোগ হচ্ছে। তারা সবচেয়ে বড় কিন্তু কথা একদম সমর্থন যে করছেন আমার। যে আবাসনেতে হেতাল পারেখ থাকতো হুম সেই সেখানকার যে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ডক্টর ট্যান্ডন, হুম উনি পর্যন্ত বলেছিলেন যে তারা কিন্তু ওই ধনঞ্জয় যে নিরাপত্তা কর্মী ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের নামে কোনো অভিযোগ করেননি। ঠিক একদমই। তাহলে তাহলে দেখা যাচ্ছে যে আমি এই কথাটা আপনাকে এই প্রসঙ্গটা এত বেশি বিস্তারিত এই জন্য যাচ্ছি, সঞ্জয় রায় আবার দ্বিতীয় ধনঞ্জয় নয় তো? কোয়েশ্চেন মার্ক দিচ্ছি আমি। এখন দেখুন, এটা তো অভিপ্রেত নয়, এটা হওয়া উচিত নয়। তবে সঞ্জয় রায় এবং ধনঞ্জয় একই বিন্দুতে দাঁড়িয়ে আছেন কিনা এটা আমি বলতে পারবো না, কারণ যেহেতু একটি কেস একটা সাবজুডিশিয়াল ম্যাটার এবং হুম সেটা যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে এবং সিবিআই সেটা নিয়ে তদন্ত করছে। হুম তো এই তদন্তের একদম রেজাল্ট বা নির্যাস বাইরে এলে তবেই আমরা বুঝতে পারবো যে সঞ্জয় রায়কেই ফাঁসানো হয়েছে নাকি সে প্রকৃত অপরাধী, হুম নাকি সে আসলে অপরাধী করেনি হুম অন্য কেউ। এই যে ধরুন একটু কিছুক্ষণ আগেই আমরা কথা বলছিলাম, আমরা বলছিলাম যে ডাক্তার বাবুরা আক্রান্ত হচ্ছেন, তারা তো সমাজের জন্য সার্ভিস, একদম ঠিক, এটাও যেমন ঠিক। আবার এটাও কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে যদি যে অভিযোগটা উঠে আসছে সত্যি যদি সঞ্জয় একা এই খুন বা ধর্ষণ না করে থাকেন, হুম তাহলে যে 4-5 জন যারা অভিযুক্ত, হুম ভাবতে হবে যিনি খুন হয়েছেন তিনি যেমন ডাক্তার বা ডাক্তারি ছাত্র বা ছাত্রী, হুম যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারাও কিন্তু ওই একই প্রফেশনের সাথে যুক্ত। হুম লবি কালচার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সেগুলো পরে আসছে, কিন্তু হুম এই যে গোদা বাংলায় একটা জায়গা যে যিনি খুন হচ্ছেন তিনি যেমন ডাক্তার, যারা খুন করছেন তারাও এই একই প্রফেশনের সাথে যুক্ত, এবং এমন একজন যে কিনা তখন ওই হসপিটালের সুপার বা ওই হসপিটালের যিনি, আমি সঞ্জীব ঘোষের কথাই বলছি, তো তিনি তো শুনেছি একজন বিখ্যাত ডাক্তার বা খুব ভালো রেজাল্ট করেছেন। তো এখন তো তার নাম থেকে তার মানে তিনি যে ডাক্তার সেটা মুছে দেওয়া হয়েছে, মুছে দিতে বাধ্যতার ফলে আহ, যদি সত্যি যদি অভিমন্যুর মতো ঘিরে খুন করা হয়ে থাকে, তাহলে যারা খুন করছে তারাও কিন্তু সেই প্রফেশনে, এটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাহলে সমাজে আমরা কোন দিকে দাঁড়িয়ে আছি? যারা আমাদের প্রাণ বাঁচাচ্ছেন, যারা আমাদের কাছে ভগবান তুল্য সম্মানীয়, যারা আমাদের সমাজকে বিভিন্ন রোগ থেকে আমাদেরকে আমাদের জীবনকে বাঁচাচ্ছে, তারাই আবার তাদেরকে একজন সহকর্মীর শুধুমাত্র জিঘাংসা বা আক্রমণ বশত প্রাণ নিয়ে নিচ্ছে, মানে তারা খুনি। এই জায়গাটা কিন্তু সমাজের ভাবা প্রয়োজন, এটা এক। তাহলে শস্যের মধ্যেই ভূত। তাই তো দাঁড়াচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে, এক্ষেত্রে আপনি আমাকে বলুন যে এই পরিস্থিতির মাঝখানে হঠাৎ আপনি এই ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ব্যাপারটা নিয়ে কেন হঠাৎ এত উদ্যোগী হলেন? এইটাও আমি আপনাকে বলছি, মানে এই যে ইনসিডেন্টটা, মানে এটাও ওই মানে হয়তো কাকতালীয় শুনলে আপনার হয়তো একটু বিস্ময় হবে, কিন্তু আমি এই ক্ষেত্রে একদম এখানে আমার সাথে আলাপ হয় ছাত্র নাগরিক কমিটির তখনকার যারা সদস্য, জীবন চক্রবর্তী, অশোক বীর, হুম যারা সেই সময় ধনঞ্জয় বাবুর সতীর্থ ছিলেন, কেউ কেউ বন্ধুস্থানীয় ছিলেন, হুম এবং যারা একদম ভিগোরাসলি আর কি মানে প্রোটেস্ট করেছেন হুম ধনঞ্জয়কে বাঁচানোর জন্য। হুম কিন্তু আলটিমেটলি এই অসম লড়াইয়ে তারা কিন্তু পেরে ওঠেননি। হুম তো তখন ওনারা বলেছিলেন যে যেখানে ধনঞ্জয় নির্দোষ, যদিও আজকে আমি যতটা নিশ্চিত হয়ে বলছি যে ধনঞ্জয় দোষী, প্রকৃত অপরাধী ছিলেন না, হুম তাকে বলিকা বখরা করা হয়েছে আসল অপরাধীকে আড়াল করার জন্য, হুম তখন আমার কাছে কিন্তু এতটা স্পষ্ট ছিল না বিষয়টা, হুম কারণ আমি সেভাবে অধ্যয়ন তখনো পর্যন্ত গভীরভাবে করিনি। কিন্তু আমি এইটা আমাকে খুব নাড়া দিয়ে গেছিল আমার মনকে, যে সত্যিই যদি ধনঞ্জয় অপরাধ না করে থাকেন, হুম তাহলে একটা পরিবার, একটা গ্রাম, একটা একটা জেলা, সেখানকার মানুষ তারা ধর্ষক এই এই পরিচয় বহন করছেন, এবং যে মানুষটার প্রাণ তো আমরা ফিরে পাবো না, কিন্তু মানুষটা চলে গেছেন, আজও তার নামের সাথে এই যে তকমাটা, একটা লজ্জাজনক পরিচয়, এবং এটা সকলের পরিচয় হচ্ছে যে ধর্ষকের পরিবার। একদম পরিবার, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তো তখন আমার এই মানুষগুলোর সাথে আলাপ হয়, এবং তারপর থেকে আমাদের রেগুলার বেসিসে অ্যাক্টিভিটি। তারপরে এবং যখন এই ডক্টর তিলোত্তমার ঘটনাটা ঘটছে, তার বেশ কিছুদিন আগে, আমি 2-1 মাস আগের কথাও আমি বলছি, এই বিষয়ে একটা গণ আন্দোলন গড়ে ওঠা উচিত এবং দরকার, এইরকম ভেবে, যেমন কংগ্রেসের তখন রাজ্যসভার সভা, আই মিন আই এম সরি, আপনার
রাজ্য সভাপতি ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। হুম। ওখানে ওনার সাথে যেমন আমার এবং আমাদের প্রতিনিধিদের কথা হয়েছে, উনিও এই বিষয়কে সমর্থন করেছেন, আমাদের এই উদ্যোগকে। আমাদের সাথে রাহুল সিনহা বা ভারতীয় জনতা পার্টির যেমন আরো যারা রয়েছেন তাদের সাথেও, যেমন শ্রমিক ভট্টাচার্য, তাদের সাথেও যেমন যোগাযোগ, লকেট চ্যাটার্জি, ওনারাও যেমন সমর্থন করেছেন বলে আমার কাছে খবর আছে। আমার যারা প্রতিনিধি তাদের সাথে রেগুলার কথা হয়েছে। আবার সেই রকম ভাবে কিন্তু আমি নিজের হাতে চিঠি দিয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এবং ওয়াই চন্দ্রচূড়, আমাদের প্রধান বিচারপতি, এবং তারা রিসিভ করেছেন এবং তারা বলেছেন যে তারা প্রাপ্তি স্বীকার করেছেন যে তাদের কাছে আমাদের চিঠি এবং আমরা যে রিওপেন করতে চাইছি কেসটা সেটা গিয়ে পৌঁছেছে এবং তারা বিষয়টা আগামী দিনে দেখবেন। এইটাও যেমন আমরা আমাদের একটা আশার জায়গা রয়েছে। আবার আমি নিজের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের আইনমন্ত্রী শ্রী মলয় ঘটক বা কারামন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিনহা, আমি নিজের হাতে কিন্তু তাদেরকে দিয়ে এসেছি কেস রিওপেন করার জন্য, রিট্রায়ালের জন্য। এবং আগামী দিনে সর্বোপরি আমি যাদের কথা বললাম তাদের ছাড়াও আরেকটা বৃহত্তর জায়গা হচ্ছে জনতার আদালত। এই পুজো, যেটা বলছিলাম, পুজোর সাথে আমি কোনো আন্দোলন বা মুভমেন্টকে সম্পৃক্ত করার পক্ষে নই, কিন্তু আমি অন্যায় প্রতিবাদের নিশ্চয়ই পক্ষে। তো আমাদের এই ঠিক বিজয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু একদম জনাদেশ সংগ্রহ করতে একদম জনতার দরবারে আমাদের এই জন আন্দোলন কিন্তু শুরু হবে। তো সেখানে কিন্তু ডক্টর তিলোত্তমার আন্দোলনের সময় এটা কেন, এটা কিন্তু সঠিক তথ্য নয়। আমাদের মানে আমাদের এই উদ্যোগটা কিন্তু তার কিছু মাস আগেই শুরু হয়েছে। তবে হ্যাঁ, এইটা অস্বীকারের জায়গা নেই যে কিছু কিছু সময় থাকে যখন মানুষের মনে ওই ওই জায়গাটা তৈরি হয়ে যায়, তারা রীতিমতো সত্যান্বেষী বা সত্য কি ঘটেছে সেটা জানার জন্য মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা, একটা আবেগ তৈরি হয়। তো তিলোত্তমা দেবীর এই ঘটনাটা নিঃসন্দেহে ক্যাটালিস্টের কাজ করেছে। মানুষ, আমি যেভাবে এই বিষয়টা নিয়ে সাড়া পাচ্ছি মানুষের কাছে, তাতে আমি এটা বলবো না যে তিলোত্তমা দেবীর ঘটনাটা ঘটে সুবিধে হয়ে, কারণ এইরকম দুর্ভাগ্যজনক কথা বা মন্তব্য তো করা যায় না। কিন্তু এই ঘটনাটা ঘটার ফলে মানুষের মনে একটা আবেগের জায়গা তৈরি হয়েছে এবং তারা সত্য ঘটনা জানতে চায়। এইটা তো অস্বীকার করতে পারবো না, এটা তো সত্যিই ঘটেছে। আচ্ছা, আমরা অনেকক্ষণ আলোচনা করলাম, হাতে সময় খুব কম। তার মধ্যে একটু জাস্ট একটা কিউরিসিটি থেকে আপনার কাছে আমার একটা প্রশ্ন যাচ্ছে। সেটা হচ্ছে যে মহালয়াতে শুনলাম যে আপনি হেতাল পারেখ, ধনঞ্জয় চট্টোপাধ্যায় এবং তাকে যে ফাঁসি দিয়েছেন নাটা মল্লিক, তার আত্মার প্রতি শান্তি কামনা করে তর্পণ করেছেন আর কি। এটা হয়েছে। এবং আপনার আরেকটা জিনিসও বেশ হয়তো অন্যরকম লাগবে, সেটা হচ্ছে যে আমার ব্যক্তিগত উদ্যোগে আমার সাথে আরো আমার সহযোদ্ধা যারা ছিলেন, হুম আমি নিজে খোঁজ করে নাটা মল্লিক বাবুর বাড়িতে যাই হুম এবং ওনার যে দুজন সুযোগ্য পুত্র যারা রয়েছেন, হুম। তারক বাবু রয়েছেন, মহাদেব বাবু রয়েছেন, বড় এবং ছেলে তারক এখন তো রিটায়ার করেছে, তো সরকারি কর্মচারী। হ্যাঁ, এবং শুধুমাত্র তারা নন, তাদেরও পরের জেনারেশন, মানে তাদের সন্তান সন্ততি এবং তাদের নাতি নাতনি যারা, হ্যাঁ বিশেষ হ্যাঁ। করে তার যে নাতনি, তিনি তার নাম সম্ভবত দীপছায়া মল্লিক। হ্যাঁ। উনি অত্যন্ত ভালো ডান্স করেন এবং ওনার সাথেও আমার সম্পর্ক খুব ভালো। আমি একদম বোনের মতোই স্নেহ করি ওকে। তো আমি কিন্তু আমাদের মানে আমি যখন অ্যাপ্রোচ করলাম যে দেখুন এইরকম একটা ঘটনা ঘটেছে, আমরা শুনছি যে ধনঞ্জয় বাবু হয়তো মূল অপরাধী ছিলেন না, তা সত্ত্বেও ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে এবং সেটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। হুম। এবং আমরা এই ভাবে আমরা আগামী দিনে এগোনোর কথা ভাবছি। তো তাতে আমি অবশ্যই ওই মানুষগুলোকে কুর্নিশ জানাবো। তারা একদম দরাজ কণ্ঠে বলেছেন যে আপনি যে উদ্যোগটা নিয়েছেন তাকে আমরা সাধুবাদ জানাই, এবং সমাজ যদি জানতে চায় আসল ঘটনা কি ঘটেছে এবং আপনারা যেরকম উদ্যোগ নিচ্ছেন আমরাও আপনাদের সাথে রয়েছি। আমরাও চাই যে ঘটনাটা কি ঘটেছে সত্য যেন মানুষের সামনে আসে। তো তারপরে আমি উল্লেখ করছি না, বেশ কিছু প্রথম সারির সংবাদ মাধ্যমে, যেহেতু আমার হাত ধরে ওনারা আমাদের এই ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চে জয়েন করেছেন, তো এটাকে খুব বড় নিউজ তারা করেছেন। এবং তারপরে এই গতকাল মহালয়ার দিন যে তর্পণ অনুষ্ঠানটা হয়েছে এবং কি সন্ধ্যা আহ্নিক অনুষ্ঠান হয়েছে, এবং তারই ফাঁকে মানে আমরা প্রায় সারাদিনই গঙ্গার ঘাটে ছিলাম এবং আমার সাথে প্রায় শতাধিক মানুষ ছিলেন। এবং আমরা সারাদিন ব্যাপী মোটামুটি ওই তর্পণ এবং ওই সন্ধ্যা আহ্নিক অনুষ্ঠান ছাড়া বাকি সময়গুলোতে আমরা অশুভের বিনাশ এবং শুভ শক্তি জাগ্রত হওয়ার জন্য দেবীর আগমনী কিছু আমাদের নাচ গান আবৃত্তি বা নৃত্যনাট্যের আমাদের বাচ্চারা এবং
বড়রাও পারফর্ম করেছেন। তো আমরা গঙ্গার ঘাটে এরকম অনুষ্ঠান করেছি এবং তাতেও কিন্তু নাটা মল্লিক বাবুর পুত্র তারক মল্লিক এবং তার পরিবারের সদস্য তারা কিন্তু আমাদের সাথে উপস্থিত ছিলেন। আচ্ছা, ফলে দুটো কথা আপনাকে বলুন। বলি। যেটা আপনি বললেন শুভ অশুভের ব্যাপারটা নিয়ে, এটা একটা অন্য প্রসঙ্গ। আরেকদিন আপনার সঙ্গে এটা নিয়ে, পুজোর আগে আরেকদিন বসবো, একটু আড্ডা মারবো ফোনেতেই। খালি এটাতে একটু আপনাকে যে আমার জানার ছিল, এই যে আপনি তর্পণ করেছেন, আপনাকে এই জন্য বলা যে যেহেতু আপনি হিন্দু মহাসভা বলে একটা এরকম ধর্মীয় একটি সংগঠন এবং সামাজিক রাজনৈতিক সংগঠন, সবই যদি মিলিয়ে মিশিয়ে ধরেন, তো এইখানে দাঁড়িয়ে আপনার কাছে এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের কাছেই চাইতে পারি। সেটা হচ্ছে যে দয়ানন্দ সরস্বতী বলছেন যে বেদেতে কোথাও এরকম তর্পণের কথা নেই। তর্পণ করছে যারা বেদ জানে না, তারা তর্পণ করছে, এটা ব্রাহ্মণদের একটা ফায়দাবাজি, অর্থ কামানোর একটা কৌশল। এটা দয়ানন্দ সরস্বতী বলেছেন। আচ্ছা, আমি নয় মেনেও নিলাম যে দয়ানন্দ সরস্বতীর সাথে অনেক ব্রাহ্মণ্যবাদী যারা রয়েছেন তাদের সঙ্গে বনিবনা নেই বলে আমাকে এর আগেও বিজেপির এক নেতা বলেছিলেন দয়ানন্দ সরস্বতীকে মানেন না। আপনি কি দয়ানন্দ সরস্বতীকে এ করেন, গুরুত্ব দেন? দেখুন, আমি দয়ানন্দ সরস্বতীকে আমি নিশ্চয়ই শ্রদ্ধা করি। হুম কিন্তু ঘটনা হচ্ছে এই যে আমাদের তর্পণ যেটা হয় মহালয়ার দিন সকালে, হুম হুম তো এইটা আমি তো আমার জন্ম থেকে বা আমার ছেলেবেলা থেকে এবং আমার বাবা মায়েরা তারাও তাদের ছেলেবেলা থেকে বা তারও অনেক আগে থেকে এরকম একটা প্রথা বা একটা রেওয়াজ হয়ে আসছে। হুম হুম তো দয়ানন্দ সরস্বতী এক্স্যাক্টলি ঠিক কি বলেছেন এটা আমাকে আরেকটু গভীরভাবে পড়াশোনা করে বলতে হবে। তবে এটুকু আমি বলতে পারি যে গঙ্গা স্নান নিশ্চয়ই ভালো হুম এবং সেটা যদি আমরা পুরাণে যেরকম শুনেছি বা এমনকি মহাভারতের যুদ্ধেরও একটা জায়গায় আমি পড়েছি যে যখন পঞ্চপাণ্ডব তারা যখন তর্পণ করছেন তখন দেখা যাচ্ছে যে তারা যে উদ্দেশ্যে করছেন সেটা সম্পূর্ণভাবে সফল হতে কি একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে যে কর্ণকে তর্পণ করা হচ্ছে না তাদের পক্ষ থেকে। কিন্তু যেহেতু জন্মসূত্রে তাদের বা মাতৃদিক মানে মায়ের দিকটা দেখতে গেলে একই মায়ের সন্তান, তো তখন তাদেরকে বলা হচ্ছে যে তোমরা পূর্বপুরুষ এবং অন্যদের সাথে সাথে কর্ণের জন্য তর্পণ করো, কারণ তাকে তো তার আত্মাকে শান্তি কিন্তু তোমরা যারা অন্যরা কেউ দিতে পারবে না, যেটা যে পরিচয়টা কর্ণর বুঝলাম বুঝলাম বুঝলাম। ছিল না। তো এইরকম একটা আখ্যান থাকতে পারে। এবার সেই আপনাকে একটা কথা বলি, আমি বারবারই আপনাকে বলছি, যেহেতু আপনি হিন্দু মহাসভার অধ্যক্ষ হিসেবে আপনাকে আমার এই জন্যই প্রশ্নটা করছি আমি, যে আপনি যখন মহাভারতের প্রসঙ্গটা তুললেন, তাহলে তো নিশ্চয়ই আপনি গীতাকেও মান্যতা দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই গীতাকে তো অবশ্যই আমরা গীতার প্রথম অধ্যায়ের 5 নম্বর শ্লোকেই বলা আছে, শতখণ্ড গীতা দানে মৃত ব্যক্তি ব্রহ্মলোক প্রাপ্ত হন। তার লোককে একটা করে গীতা দিয়ে দিলে পরেই তো তারা ব্রহ্মলোক প্রাপ্তি পেয়ে যাবেন। আপনি বললেন কর্মসূচিতে, এটা একটা জিনিস আমি বলতে মিস করে গেছি। সেদিন আমরা সকালে গতকাল গীতা কিন্তু আমরা 100 জনকে ডোনেট করেছি, এটাও আমরা কিন্তু করেছি। হ্যাঁ, তাহলে গীতা দান একটা দান করলেই যদি হয়ে যায়, তাহলে এই আলাদা করে আপনার তর্পণের অনুষ্ঠান করা, তার জন্য খরচাপাতি ওইভাবে করা, গলা জলে নেবে, এবং এই মুহূর্তে তো বলা যাচ্ছে প্রয়াগের পর থেকে গঙ্গা জল যা আছে সেটা প্রচন্ড বিষাক্ত জল হয়ে গেছে। এটা তো অস্বীকার করার উপায় নেই। ওই জল জল পান করা হোক বা বা শরীরে গেলে যে চর্মরোগ হবে না তার কোনো গ্যারেন্টি কিন্তু বিজ্ঞান দিচ্ছে না। সেটা অন্য প্রসঙ্গ, যাই হোক। তো এখানে দাঁড়িয়ে আপনাকে সেটাই আমার প্রশ্ন হচ্ছে যে এটার সঙ্গে আপনি এনাকেও জুড়েছেন, আপনাদের নাটা মল্লিককে জড়িয়ে নিয়েছেন, তার আত্মার প্রতিও আপনি এটা জানিয়েছেন। এইটা দেখুন, এখানেও কিন্তু একটা আমি বলবো যে নাটা মল্লিক বাবুরা যারা তাদের তো বংশ পরম্পরায় তারা ফাঁসুরে বা হ্যাঁ মানে ফাঁসি দানের সাথে। এবার দেখুন, যখন একটা বিচার ব্যবস্থায় কেউ অপরাধী হিসেবে চিহ্নিত হয় এবং তাকে যখন ফাঁসি দেওয়া হয় সেই ফাঁসিটা কাউকে না কাউকে দিতে হয়। এবার যে ফাঁসি দিচ্ছে সে কিন্তু তার রাজধর্ম বা তার চাকরির যে ধর্ম বা তার যে পেশাগত যা করণীয় সেটাই সে করছে, সে কিন্তু কোনো অপরাধ করছে না এক্ষেত্রে। কিন্তু অপরাধী হিসেবে যাকে ফাঁসি দেওয়া হচ্ছে সেই যদি আসল অপরাধী না হয়, তাহলে মানে আমি আরো স্পেসিফিক ভাবে বলছি, ধনঞ্জয় যদি অপরাধী না হয়ে থাকেন তাহলে আসল অপরাধী যে সে তো মহল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। ফলে ধনঞ্জয়ের আত্মা যদি তৃপ্ত না হন বা তার যদি অতৃপ্ত আত্মা আজও যদি থেকে থাকে, আমরা হিন্দু ধর্মে বিশ্বাসী, তাহলে হেতাল পারে তারও তো আসল খুনি
পানিশমেন্ট তো হলো না, তাহলে জাস্টিস তো তিনিও পেলেন না, তো তার তো শান্তি পেতে পারে না। আবার নাটা মল্লিক বাবুর ক্ষেত্রেও ভেবে দেখতে গেলে যে যে অপরাধী তাকে তিনি ফাঁসি দিতে চেয়েছেন বা তাকে হয়েছে তার পেশাগত কারণে, কিন্তু যদি তিনি অপরাধী না হন তাহলে রাষ্ট্রশক্তি তো বলতে গেলে বা বিচার ব্যবস্থা তাকে দিয়ে তার হাত দিয়ে একটি ভুল কাজ করাবে, যে ভুল কাজ বা যে অপরাধ যদি বলা হয় ভাবা হয় তাহলে তাকেও পাপি বানানো হলো। বলতে গেলে তো তাই, তাকেও একটা পাপের ভাগিদার বা অংশীদার করা হলো, অথচ সেটা তো উনি করতে চাননি এবং সেটা তার উদ্দেশ্যও নয়। না, ওনার ঠাকুরদাও তো সূর্য সেনকে ফাঁসি দিয়েছেন। ঠিক। তো সেই জায়গাটাতে আমরা শুনেছি যে নাকি সূর্য সেনকে ফাঁসি দেওয়ার পরে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং আমি এক্ষেত্রেও একটা মিল খুঁজে পেলাম যে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফাঁসি দেওয়ার পরেও কিন্তু ভীষণ আবেগতাড়িত হয়ে পড়েছিলেন নাটা মল্লিক, আমি যেটা শুনলাম। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে এই যে পাপ স্খলন, আমার মনে হলো সমাজের কাউকে না কাউকে এগিয়ে আসা উচিত, এবং দেরিতে হলেও কোথাও বোধহয় একটা বিরাট বড় হয়ে যাওয়া অপরাধ তার কারেকশন হওয়ার অ্যাটলিস্ট আমাদের চেষ্টা তো করা উচিত। সেই চেষ্টাটাই আপনাদের সবার আশীর্বাদে আপাতত করছি। অনেকক্ষণ কথা বললাম চন্দ্রচূড় বাবু, খুব ভালো লাগে আপনার সঙ্গে কথা বলতে। আজকের মতো এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামী কোনো একদিনে আবার এই দুর্গাপুজো সংক্রান্ত একটা ব্যাপার নিয়ে, যেহেতু আপনি এই ধারাবাহিকতাটা বজায় রেখে পুজো করে যাচ্ছেন, আপনার সাথে এইটা নিয়ে আরেকদিন একটা অনুষ্ঠান করার ইচ্ছে রইল। নিশ্চয়ই, ভালো থাকবেন। তাহলে এই পর্যন্ত রইল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। শুভরাত্রি। শুভরাত্রি। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।